গভীর সমবেদনা জানাচ্ছি। প্রখ্যাত অভিনেতা সাধু মেহরার প্রয়াণের শোকে প্রস্তাব। প্রখ্যাত অভিনেতা সাধু মেহের গত 2 ফেব্রুয়ারি 2024 মুম্বাইয়ের শেষ ত্যাগ করেন। মৃত্যুকালে বয়সে ছিল 84 বছর। তিনি রেখে গেলেন পরিবার পরিজন ও তার অসংখ্য পুনর্জ্ঞানীদের। সাধু মেহরার জন্ম 1939 সালে উড়িষ্যায়। ভারতীয় বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবিতে তিনি স্মরণীয় অভিনয় করেছেন। মৃণাল সেনের ভুবন সঙ্গে তার অভিনয় জীবন সূত্রপাত, শ্যাম বেনেগালের নিশান্ত, অনুকূল মন্থন প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন। যে ছবিতে মিঠুন চক্রবর্তীর আত্মপ্রকাশ অর্থাৎ মৃণাল সেনের বিবাহ, সেই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন সাধু মেহরা। এছাড়া কাজ করেছেন তপন সিংহ, রাজশিল্পী গুরুদেব চিত্র পরিচালকদের সঙ্গে। উৎপলিত চক্রবর্তী পরিচালিত দেব শিশু ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছিলেন সাধু মেহরা। অঙ্কুরের অভিনয়ের জন্য 1974 সালে শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার পান সাধু মেহরা। 2017 সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। আজকে এই সভা প্রখ্যাত অভিনেতা সাধু মেহরার প্রাণে গভীর শোক প্রার্থনা করছে এবং তার পরিবারের গভীর সমবেদনা জানাচ্ছে। প্রখ্যাত চিত্রশিল্পী এ রামচন্দ্রের প্রয়াণে শোক প্রস্তাব। প্রখ্যাত চিত্রশিল্পী রামচন্দ্রন গত 10 ফেব্রুয়ারি 2024 দিল্লিতে তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স ছিল 90 বছর। তিনি রেখে গেলেন পরিবার অচ্যুতন রামচন্দ্রনের জন্ম 1935 সালে কেরালার আট্টিয়ামুটিনালে। স্ত্রী তার ইউয়ান চামেলি ছিলেন বিশ্বভারতীর চীনা ভবনের প্রতিষ্ঠাতা ভারত বন্ধু, ভারত বিদায় বিশারদ তার ইউশানের কন্যা। এই রামচন্দ্রন মালায়ালি সাহিত্যে মাস্টার করেন, কিন্তু অল্প বয়স থেকে প্রধানত চিত্রকলার প্রতি ছিল বিশেষ আকর্ষণ। রবীন্দ্র শতবর্ষে 1961 সালে তিনি শান্তিনিকেতনে চলে আসেন। বিশ্বভারতীর কলা ভবনে তিনি রামকিঙ্কর বেজ এবং বিনোদ মুখোপাধ্যায় ও দক্ষিণপন্থী চিত্রকর ভাস্করদের তত্ত্বাবধানে প্রশিক্ষিত কেরালার বৈরাগ চিত্রকলার উপর তার ডক্টরাল থিসিস যথেষ্ট সমর্থিত হয়। 1965 তিনি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। পরবর্তীকালে সেখানে তিনি প্রফেসর হন। কেরালার ললিত কলা একাডেমিতে যুক্ত হন 1991 সালে। তার চিত্রকর্মের বিষয় হিসেবে তিনি বেছে নিয়েছেন ভারতবর্ষের কালজয়ী মানুষ জনজাতি আদিবাসীদের। রাজস্থানের গির উপজাতির মানুষজন থেকে জামিয়া নগরের লোহাররা তার চিত্রকলার বিশাল ক্যানভাসে উঠে এসেছে ভারতবর্ষের বৈচিত্র্যময়তার বার্তা নিয়ে। 2005 সালে তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। আজকের এই সভা প্রখ্যাত চিত্রশিল্পী এ রামচন্দ্রের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার পরিজন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। বসিয়ার রাজনীতিবিদ ইদ্রিস আলীর প্রয়াণে শোক প্রস্তাব। বসিয়ার রাজনীতিবিদ ও প্রাক্তন বিভাগ ইদ্রিস আলী 16 ফেব্রুয়ারি 2024 কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স ছিল 73 বছর। তিনি রেখে গেলেন পরিবার পরিজন ও তার অসংখ্য অনুরাগীদের। ইদ্রিস আলীর জন্ম 1950 সালে পশ্চিমবঙ্গের হুগলিতে। ভারতীয় জাতীয় কংগ্রেসে তার রাজনৈতিক জীবন শুরু। পরবর্তীকালে সোমেন মিত্রের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যুক্ত হন। 2011 সালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভা নির্বাচনে তাকে জলঙ্গি আসনে প্রার্থী করা হয়। 2014 সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয় এবং বিপুল ভোটে জয়লাভ করেন। পরবর্তীতে ত্রিপুরা পূর্ব বিধানসভা কেন্দ্রের নির্বাচনে জয়লাভ করে বিধানসভায় জনপ্রতিনিধিত্ব করেন। 2021 সালে ভগবান কেন্দ্রে বিধানসভা ভোটে জয়লাভ করে জনপ্রতিনিধি হিসেবে সুখ্যাতি লাভ করেছিলেন। রাজনীতি ছাড়া কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন ইদ্রিস আলী। আজকের এই সভা বসিরহাট রাজনীতিবিদ ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ইদ্রিস আলীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার পরিজন ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। আসুন আমরা
অধিবেশন শুরু করছি। অধিবেশন শুরুর আগে আপনারা আমাদের যে বাংলার মাটি বাংলা চল কার্যক্রম শুরু করে আজকের অধিবেশন। ডান দিকে মালবাগের ডান দিকে। আজকে প্রথমে আমি সমস্ত জনপ্রতিনিধিদের বাজেট শুরুর আগে আমাদের মিউনিসিপ্যাল কমিশনার শ্রী ভগৎ জৈন আলাপ করিয়ে দিচ্ছি আপনাদের সকলের সঙ্গে। প্রবাল কান্তি মাইতি তিনি আমাদের অ্যাডিশনাল মিউনিসিপ্যাল কমিশনার আলাপ করিয়ে দিলাম। উপস্থিত স্বপন কুমার মন্ডল আমাদের মিউনিসিপ্যাল সেক্রেটারি, তার সাথেও আমাদের আলাপ করিয়ে দিয়ে শুরু করছি। To lay on the table of the minutes of the proceedings of the 26th meeting of the KMC held on 19 January 2024 for signature of the presiding officer under Section 108 of the KMC Act 1980. আমি মাননীয় মহানগরীকে বাজেট পেশ অনুরোধ করছি। আপনি ডিস্ট্রিবিউশনের জন্য আমি 5 মিনিট একটু সময় নিয়েছি, আপনি বসুন না, 5 মিনিট সময় নিলাম, ডিস্ট্রিবিউশন করিয়ে দিন। এবং আমি যেগুলো ইয়ে করার দিয়ে দিই একসঙ্গে ফোন নাম্বার সমস্ত কে বললো? হ্যাঁ হ্যাঁ বলো বলো। আরে হ্যাঁ না না আরে ঠিক আমার ফোনটা সাইলেন্ট করেছিল, খেয়াল করুন, সরি। হ্যাঁ বলো।
একটু তাড়াতাড়ি করবেন। ওকে, ঠিক আছে। এটা শুনে আপনার কি মনে পড়লো বলতো? আমার কাছে চাকরির শুরু থেকে বললো ब्लाउज ब्लाउज गिरा ब्लाउज इतना ब्लाउज ब्लाउज ওইটা মনে বললো এটা দারুণ সিনেমা। সেই যেতে ফোন করতে গেছে এই ফোন ফোন করতে গেছে না না সব পেয়ে গেছে সব পেয়ে গেছে ওইটা কালার বইটা কোন কেটে না না ওই মাননীয় মহানগরীকে আমি আপনার আসনে বসে করতে পারি, কোনো অসুবিধা। আপনি মোটামুটি প্রথম কথাটা করে দিন, আর আইনের হিসাব উল্লেখ এবং লাস্টের কথা ওইটা পড়ে মোটামুটি বই সকলের কাছে আছে, তারা দেখে নেবেন বাজেট। ধন্যবাদ ম্যাডাম। মাননীয় চেয়ারপারসন মহোদয়, আপনার অনুমতি নিয়ে আমি কলকাতা পৌর সংস্থা 2024-2025 সালের বাজেট বরাদ্দ এবং 2023 এবং 24 সালের সংশোধিত বাজেট বরাদ্দ আজ এই মহতী সভায় পেশ করছি। 1980 সাল কলকাতা পৌর আইনের 131 নম্বর ধারা এবং 5 নম্বর উপধারা অনুসারে এবং এই উপধারার 1 নম্বর উপধারা অনুসারে আমি 2024-25 সালের বাজেট বরাদ্দ গ্রহণ করার জন্য পেশ করছি। এই বাজেট 2024-25 সালের আনুমানিক আয় এবং ব্যয়ের 2080 সালের পৌর সংস্থার আইনের 131 নম্বর ধারা এবং প্রথাগত রীতি অনুসারে করে আয় ব্যয়ের হিসেবে নিম্নলিখিত 6টি খাতে বিভাজিত হয়েছে: জল সরবরাহ এবং প্রয়োগ প্রণালী, সড়ক উন্নয়ন এবং সংরক্ষণ, বস্তি পরিষেবা অর্থাৎ উত্তীর্ণের পরিষেবা, বাণিজ্যিক প্রকল্প, কঠিন বর্জ্য ব্যবস্থা, সাধারণ খাতা, আয় ব্যয়ের এই চরিত্র। 2024-25 সালে বাজেট বরাদ্দ বইয়ে 2 নম্বর খণ্ডে দেখানো হয়েছে। 2080 সালের পৌর আইনে 131 নম্বর ধারা 3 নম্বর উপধারা অনুসারে কর, সারচার্জ, ফি ইত্যাদি কলকাতা পৌরসভা 2024-25 সালের ধার অনুসারে 1 নম্বর খণ্ডে দেখানো হয়েছে এবং সেটি অনুমোদনের জন্য বাজেট বরাদ্দ বইয়ের সঙ্গে উপস্থাপিত করা হয়েছে। বাজেট বরাদ্দ বইয়ের 2 নম্বর খণ্ডে বিভিন্ন পরিষেবা খাতে বরাদ্দ পরিণত দেখানো হয়েছে। 2080 সালের পৌর আইনে 540 এবং 3 নম্বর ধারা অনুসারে 2024-25 সালের বাজেট বইয়ের সঙ্গে কলকাতা পৌরসভার স্থাবর এবং অস্থাবর এর একটি তালিকা পেশ করা হল। সেক্ষেত্রে আমি উল্লেখ করতে চাই যে কলকাতা পৌরসভার মতন একটি বিশাল কর্মমুখী প্রতিষ্ঠানের এই তালিকা ধারাবাহিকভাবে সংশোধন এবং নবীকরণ প্রক্রিয়া নিয়মিত তত্ত্বাবধানে করা হয়েছে। আমি বাজেট বরাদ্দ 2/1 এবং 2/2, আয় ব্যয় 3/1, 3.1
এগুলো আপনাদের একটু দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। বাজেট 3.2 রাজ্যের রাজস্ব তহবিলের বিভিন্ন উৎস আয় ব্যয় নিচে দেখানো হয়েছে এবং অনেক চেষ্টা করে আমরা নিজেদের আয় ব্যয় যতটা সম্ভব বাড়িয়েছে, এখনো দেওয়ার সময় আছে এবং তাই মোট আয় 5,058.52 কোটি এবং মোট আয় 5,166.52 কোটি করেও আমাদের ঘাটতি প্রায় 112.00 কোটি হয়েছে। পর্যালোচনায় আমি এটুকুই বলতে চাই, আমরা সকলেই জানি যে 1911 সালে দিল্লিতে রাজধানী প্রস্তাবিত হওয়ার আগে পর্যন্ত কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। 19বিংশ শতাব্দীতে দ্রুত এবং শ্রীবৃদ্ধির মাধ্যমে লন্ডনের পরে কলকাতায় হয়ে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর এবং ব্রিটিশ ভারতে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং রাজধানী হিসেবে ঘোষিত হয় কলকাতার নাম। কলকাতা হল পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের বাণিজ্যিক এবং আর্থিক নৈতিক নামী কেন্দ্র। এই মহানগরে 144টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত 16টি বড় নাগরিক পরিকাঠামো তত্ত্বাবধান এবং পরিচালনা করে কলকাতা পৌরসভা। বড়গুলো কমিটিগুলোর মাধ্যমে কলকাতা পৌর সংস্থা তার নাগরিক পরিকল্পনা গ্রহণ করে এবং রাস্তা, ঘাট, অর্থনৈতিক সাহায্যে বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, বাজার রক্ষণাবেক্ষণ প্রভৃতি কার্যগুলি সম্পাদিত করে থাকে এবং সেই কারণে আপনাদের বলছি, যেটা আপনারা পড়ে নিন। এবং আমি শুধু এটুকুই বলতে চাই, আমি জোর দিয়ে বলতে চাই যে এবছরের মতো আগামী বছরেও কলকাতা পৌরসভা সংস্থার সার্বিক উন্নয়নের গতি অব্যাহত থাকবে। আমরা নাগরিকদের কাছে আমাদের প্রিয় শহরকে সবুজ, পরিচ্ছন্ন এবং গতিশীল করে হাজির করতে প্রতিজ্ঞাবদ্ধ, যাতে যে কোনো মানুষ এখানে নিশ্চিন্তভাবে স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করতে পারে। এই কথা বলে আমি মাননীয় চেয়ারপারসনের কাছে আগামী 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ করলাম। ধন্যবাদ। দাদা একটু এদিকে, দাদা একটু এদিকে। আজকে অধিবেশন অ্যাডজন করা হলো আগামী 19 ফেব্রুয়ারি 2024 বেলা 12টা অবধি। পরে বলছি, কথা আছে। এই দাঁড়া। আচ্ছা, যেহেতু অনেক